Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো, যারা এবার 5th সেম দিয়ে 6th সেমে উঠেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি। অলরেডি আমি সাজেশনের ভিডিও, সিলেবাসের ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখোনি সেই ভিডিওটি দেখে নিও। আজকে দ্বিতীয় পর্ব। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তারা নিয়মিত ভিডিওগুলি দেখতে থাকো, যেগুলি তোমাদের জন্য। তোমাদের রেসপন্সে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও আনতে ইন্সপায়ার করবে। তোমরা যদি না দেখো ভিডিওগুলি, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও আনবো না। সে কারণে তোমরা ভিডিওগুলিকে দেখতে থাকো, চ্যানেলের সাথে থাকো। তোমাদের এই বছর একটি নভেল পড়তে হবে, নাম আনটাচেবল। কার লেখা? মুলকরাজ আনন্দের লেখা আনটাচেবল। এখান থেকে আমি মাত্র একটি বড় কোশ্চেন তোমাদেরকে তৈরি করে দেব, এবং সেই কোশ্চেনটি যদি তোমরা মুখস্থ করো, তাহলে কিন্তু যে কোনো এক্সামে এখান থেকে, এই নভেল থেকে 15 মার্কসের একটি বড় কোশ্চেন লিখতে হবে। সেটি তোমরা লিখতে পারবে, যে কোনো কোশ্চেন আসুক না কেন। সেই জন্য আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটি তোমরা দেখো, কেটে দেখলে কিন্তু তোমরা পারবে না। আজকে আমরা আগে বুঝবো যে নাটকটির বিষয়বস্তু সম্পর্কে, ক্যারেক্টারগুলি সম্পর্কে, তবেই কিন্তু আমি যে নোটটি তোমাদের দেব সেটি তোমরা সহজে বুঝতে পারবে, মুখস্থ করতে পারবে, এবং এক্সামে এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে লিখতে পারবে। আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই আনটাচেবল কথার অর্থ হলো অস্পৃশ্য। এই অস্পৃশ্যতার উপর মুলকরাজ আনন্দ 1930s, যখন 1930 সাল, সেই টাইমে আমাদের ইন্ডিয়ার সমাজ ব্যবস্থাটি কেমন ছিল, আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে যে বিভেদটা ছিল, সেটিকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সোশ্যাল ডিসক্রিমিনেশনটাকেই কিন্তু এখানে দেখানো হয়েছে। ক্যারেক্টার্স, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার্সগুলিকে আমাকে জানতে হবে, তবেই আমি সঠিকভাবে নোটটি লিখতে পারবো এক্সামে। প্রোটাগনিস্ট অর্থাৎ হিরো, প্রধান ক্যারেক্টারটি হলো বাখা। তার একটা দিন, পুরো একটি দিনের জীবনযাপনটাই দেখানো হয়েছে। দ্য নোভেল ডিপিক্টস বা ডেসক্রাইবস এ ডে ইন দ্য লাইফ অফ বাখা। বাখার জীবনের একটি দিন তুলে ধরেছে। বাখার এই নভেলের কে প্রোটাগনিস্ট অর্থাৎ হিরো, সে কে ছিল? সুইপার ছিল। সুইপার বয়ই বলা যেতে পারে। তার বয়স 18 বছর ছিল। তার কাজ ছিল টয়লেট ক্লিনিং করা, রাস্তাঘাট পরিষ্কার করা, যেটা ম্যাথরের কাজ, সেটি তারা করত, তাদের সম্প্রদায়ের লোকজন করত। লাখা কে ছিল? দ্য ফাদার অফ বাখা। বাখার বাবার নাম ছিল লাখা। সে কে ছিল? হেড সুইপার। টাউনের সুইপারদের প্রধান ছিল, অর্থাৎ জমাদার ছিল সে। সেই কাকে কোথায় কাজে পাঠাতে হবে সুইপিংয়ের কাজে, সেটি ঠিক করত। সোহিনী কে ছিল? বাখার সিস্টার ছিল। বাখার বোনের নাম ছিল সোহিনী। রাখা কে ছিল? রাখা ছিল বাখার ব্রাদার। আরো কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। হাবিলদার চরত সিং কে ছিল? এ ফেমাস স্ট্রিট হকি প্লেয়ার ছিল। একজন হকি প্লেয়ার, জানতে হবে যে স্ট্রিট হকি প্লেয়ার। আর একটা ক্যারেক্টার রয়েছে পণ্ডিত কালীনাথ। এগুলি আমাদের কিন্তু নোটস লিখতে গেলে লাগবে। এবার গল্পটি শোনো। যখন নভেলটি শুরু হচ্ছে, প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে বাখা শুয়ে আছে ঘরে। তার বাবা এসে তাকে বকা দিচ্ছে যে কাজে যাওয়ার জন্য। তার বাবার শরীর খারাপ, যে কাজগুলি রয়েছে টয়লেট ক্লিনিংয়ের কাজ, সুইপিংয়ের কাজ, সেইগুলিতে যাওয়ার জন্য। এবং বাখা উঠে পড়ে এবং জিনিসপত্র নিয়ে কাজে বেরিয়ে পড়ে, এবং যার বাড়িতে প্রথম সে টয়লেট ক্লিনিং করতে যায় তার নাম ছিল হাবিলদার চরত সিং।
এই চরত সিং কিন্তু আর 5টা আপার ক্লাস লোকের মতো ছিল না। সে বাখাকে বলে যে ঠিক আছে, টয়লেট ক্লিনিংয়ের পরে আমি কিন্তু তোমাকে একটি গিফট দেব, তুমি পরে এক সময় এসে গিফট নিয়ে যেও। সেটা কি? সেটা হলো তাকে একটা হকি স্টিক দেবে। অর্থাৎ সে একজন হকি প্লেয়ার ছিল, তাকে হকি স্টিক দেবে। এই কথা শুনে বাখা খুবই খুশি হয় এবং বাখা চলে যায় বাড়িতে এবং সে বাড়ি গিয়ে বলে তার খুব জল তেষ্টা পেয়েছে এবং তার বোন সোহিনী তখন জল আনতে যায় একটি কুয়োতে। তারা অস্পৃশ্য ছিল, ডাইরেক্ট কুয়োর জল নেওয়ার অধিকার তাদের ছিল না। সেই কারণে একজন আপার ক্লাসের লোক কুয়ো থেকে জল তুলে দূর থেকে তার বালতিতে দিয়ে দিলে তবেই এই আনটাচেবল শ্রেণীর লোকজন তারা জল নিতে পারত। এবং সে দীর্ঘ লাইনে ছিল, সেরকম লোক পাচ্ছিল না যে তাকে জল তুলে দেবে। এবং সেই সময় সেখানে আসে পণ্ডিত কালীনাথ। এই কালীনাথের নজর পড়ে বাখার বোন সোহিনীর উপর এবং তার শরীরের উপর নজর দিয়ে সে রাজি হয় যে তাকে জল সে ভরে দেবে এবং একটা কন্ডিশন দেয়, পরে যেন এসে সে মন্দির চত্বরটা, অর্থাৎ সোহিনী এসে মন্দির চত্বরটা যেন পরিষ্কার করে দেয়। এবং বাখা বেরিয়ে পড়ে তার কাজ করতে করতে। সে রাস্তা পরিষ্কার করতে করতে হঠাৎ তার ঝাঁটা একজন ব্রাহ্মণ হিন্দুর গায়ে লাগে এবং সে চিৎকার করতে লাগে। সেখানে লোকজন জড়ো হয় এবং সেই হিন্দু ব্রাহ্মণ তাকে একটা চড় মারে এবং সেই সময় একজন মুসলিম গাড়ি চালক সেখানে আসে এবং সে এসে সেই ভিড় সেখান থেকে সরিয়ে দেয় এবং বাখাকে উদ্ধার করে, কারণ সেও কিন্তু সেই যুগে অস্পৃশ্য ছিল। সেই জন্য সে বাখার পাশে দাঁড়ায় এবং বাখার মনটা খুবই খারাপ হয়ে যায়। কেন তাকে চড় মারা হলো? সে তো কোনো অন্যায় করেনি। এবং পরবর্তীতে সে চলে যায়, মন খারাপ তাই সে চলে যায় মন্দিরে। এবং সে যখন মন্দির চত্বরে যায় দেখে যে সেখানে ভিড় ভাট্টা রয়েছে এবং সে যখন এগিয়ে যায় শুনতে পায় যে এই পণ্ডিত কালীনাথ বলছে যে তার বোন অর্থাৎ সোহিনী তাকে স্পর্শ করেছে, অর্থাৎ অচ্ছুত জাতি, সে ব্রাহ্মণ পুরোহিত তাকে ছুঁয়ে দিয়েছে। এই নিয়ে চিৎকার চেঁচামেচি করছে এবং সোহিনীও তখন কাঁদতে কাঁদতে এসে বাখাকে সত্যি কথাটা বলে যে ওই পণ্ডিত তাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করেছিল। এবং বাখা এই পণ্ডিতকে মারতে উদ্যত হয়, সোহিনী তাকে ঠেকায় এবং বাখা সোহিনীকে বলে তুই বাড়ি যা, আমি খাবার নিয়ে আসছি। তারপর সে লোকের বাড়ি বাড়ি ভিক্ষার উদ্দেশ্যে খাবার চেতে যায়, কিন্তু কোথাও সে খাবার পায় না। অনেকে তার সাথে প্রতারণা করে, তাকে দিয়ে কাজ করিয়ে নেয় খাবার দেবে বলে, অথচ খাবার দেয় না, দিলেও সেটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, কুকুরকে যেমন খাবার দেওয়া হয় সেই মতো করে। এবং বাখা বাড়ি আসে এবং বাবাকে সব কিছু বলে। বাবা তখন অন্যরকম কথা বলে যে আপার ক্লাসের লোকজন সবাই খারাপ না, তোর যখন শরীর খারাপ ছিল ছোটবেলায় একজন হিন্দু ডাক্তার, আপার ক্লাসের ডাক্তারই কিন্তু তোকে সুস্থ করে তুলেছিল, এই সব কথা বলে। এবং বাখা বলে আজকে আমার বন্ধুর বোনের বিয়ে, আমি সেখানে যাব। এবং সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, দেখা হয় তার দুটো বন্ধুর সাথে এবং তাদেরকে পুরো দিনের ঘটনাটা, তার সাথে যা যা হয়েছিল অন্যায় সেটির কথা বলে। এবং তাদের মধ্যে একজন বন্ধু বাখাকে বলে আমরা রিভেঞ্জ নেব, প্রতিশোধ নেব। বাখা রাজি হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সে ভেবে দেখে যে তারা আনটাচেবল, তাদেরকে সাহায্য করার, বিপদে পড়লে পাশে দাঁড়ানোর কেউ নেই। সে যদি কোনো কিছু করতে যায় তাহলে তার পরিবার বিপদে পড়তে পারে, সেই কথা ভেবে সে পিছিয়ে আসে। সে বলে যে না, প্রতিশোধ নেওয়ার দরকার নেই। এবং বন্ধুরা তাকে জানায় যে আজকে কিন্তু স্ট্রিট হকি ম্যাচ আছে এবং তার তখন মনে পড়ে যায় সেই হাবিলদার চরত সিংয়ের কথা, যে তাকে একটি হকি স্টিক দিতে চেয়েছিল। এবং তার বাড়িতে যায় এবং সে কিন্তু বাখার সাথে খারাপ ব্যবহার করেনি, সে বাখাকে চা খেতে দেয় এবং হকি স্টিকটিও উপহার স্বরূপ দেয়।
বাখা নিয়ে চলে আসে। সেই স্ট্রিট হকি ম্যাচে বাখা কিন্তু গোল করে এবং গোল করতে অন্য টিমের লোকজন প্লেয়াররা জেলাস ফিল করে এবং তুমুল গণ্ডগোল শুরু হয়। দুই টিমের মধ্যে পাথর ছোড়াছুড়ি শুরু হয় এবং সেই সময় একটি ছোট্ট বাচ্চা বিরোধী টিমের আহত হয়। বাখা তাকে কোলে নিয়ে তার মার কাছে নিয়ে যায়, কিন্তু তাকে হেল্প করা সত্ত্বেও তার মা কিন্তু উল্টে বাখাকে দোষ দিতে থাকে যে কেন তার ছেলেকে টাচ করেছে, সে তার ছেলেকে মারার চেষ্টা করেছে। এই সব মিথ্যে অপবাদ বাখার নামে দেয়। বাখা মন খারাপ করে চলে আসে রেল স্টেশনের দিকে। সেখানে সে বসে থাকে এবং সেখানে সে কানাঘুষো শুনতে পায় যে মহাত্মা গান্ধী আসছেন এবং বাখাও লোকজনের সাথে অপেক্ষা করতে থাকে। অবশেষে মহাত্মা গান্ধী সেখানে পৌঁছান এবং বক্তব্য শুরু করেন। তার বক্তব্যে উঠে এসেছিল অহিংসার কথা এবং এই কাস্ট সিস্টেমের কথা, জাতিভেদ কথা। বাখা শোনে এবং পরবর্তীতে মহাত্মা গান্ধী চলে যাওয়ার পর ওখানে দুজন শিক্ষিত মানুষ এই গান্ধীজির ভাষণ নিয়ে আলোচনা করতে থাকে। একজন লয়ার ছিল, তিনি গান্ধীজির কথার বিরোধিতা করছিলেন এবং একজন কবি ছিল, তিনি কিন্তু গান্ধীজির কথা সমর্থন করছিলেন। এদের কনভারসেশনের মাথামুন্ডু বাখা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু বাখা একটা জিনিস বুঝলো। এই কবি সে জানালো যে ইন্ডিয়াতে শীঘ্রই একটি মেশিন আসছে টয়লেট ক্লিনিংয়ের, তাতে আর একটা জিনিসের অবসান ঘটবে, এই আনটাচেবিলিটি, অর্থাৎ মানুষকে আর টয়লেট ক্লিনের কাজ করতে হবে না। এই কথাটুকু কিন্তু বাখা বুঝলো, আর বাখা এটি ভাবতে লাগলো যে তাদের এই খারাপ দিন হয়তো এবার কাটতে চলেছে। বাখা সেখান থেকে ছুটে বাড়ি আসলো বাবাকে সব কিছু বলার জন্য এবং এখানেই নভেলটি শেষ হয়ে গেল। এটিই ছিল এই পুরো নভেলটির সংক্ষিপ্ত গল্প। এটুকুই কিন্তু আনসার লেখার জন্য আমাদের কিন্তু লাগবে। যদি এই গল্পটি তোমাদের মাথার মধ্যে গেঁথে যায় এবং আমি যে নোটটি দেব সেটি যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু এক্সামে এই 15 মার্কস কিন্তু তোমাদের হাতছাড়া হচ্ছে না। এই 15 মার্কসে কিন্তু তোমরা ম্যাক্সিমাম যতটি স্কোর করা সম্ভব সেই নাম্বারটি কিন্তু তোমরা পেতে চলেছ। চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, এখন থেকেই প্রিপারেশান নাও, এগুলি লেখো, নোটসগুলি যেগুলি আসবে সেগুলি খাতায় নোট ডাউন করে মুখস্থ করতে থাকো, তাহলে কিন্তু এক্সামে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তোমরা সব সময় পরীক্ষার 15 দিন আগে চ্যানেলে যুক্ত হও, তখন বলো এই নোট সেই নোট ওই নোট, তখন তোমরা পড়বে কখন? তোমরা যদি এখন থেকেই পড়া শুরু করো তাহলে তোমরা এই বেসিক জিনিসটাই বুঝতে পারো না। ধীরে সুস্থে সুন্দরভাবে টেনশন না নিয়ে কিন্তু তোমরা এক্সামে ভালো রেজাল্ট করতে পারো। এটাই তোমাদের লাস্ট সেমিস্টার এবং সকলেরই এই সেমিস্টারতে মন দেওয়া উচিত যাতে পার্সেন্টেজটি ভালো থাকে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।